তো দেখো আমরা এখানে ছিলাম, আমরা থার্ড কেসে ছিলাম হয়তো, যে আমরা তৃতীয় একটা কেসের মধ্যে ছিলাম। সেই কেসটা ছিল হচ্ছে কি, এটা ছিল আমাদের তৃতীয় কেস, যখন দুইটা ভেক্টর p এবং q পরস্পরের সমান্তরালে থাকবে। যখন দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে থাকে তখন তাদের লব্ধিটা কত। তাহলে আমরা জানি p ক্রস q এই দুইটার মান, এই দুইটার মান হবে pq sin থিটা। ধরে নিচ্ছি এই দুইটার মান হবে pq sin থিটা। তো আমরা তো আগেই বলেছিলাম যে ইটাটা কিসের জন্য আসবে, এটা হচ্ছে ভেক্টরের জন্য। আমি যখন এইভাবে লিখেছি তখন এটা দেখো, লক্ষ্য করো একটু, আমি যখন ভেক্টর দুইটা ক্রস গুণন করেছি তখন কিন্তু এটা আছে, কিন্তু আমি যখন এরকম ভাবে দিয়ে দিয়েছি শুধু তখন আসবে কি এইটুকু, কারণ এইটুকু হচ্ছে ভেক্টরের মান, আর বাকি যেটা ছিল সেটা হচ্ছে নতুন ভেক্টরটা নির্দেশ করে। তো এইখানে যেটা পাচ্ছি, যেহেতু 90 ডিগ্রি আছে, আমরা pq sin 90 ডিগ্রি সমান পাচ্ছি হচ্ছে শুধুমাত্র pq, কারণ আমরা জানি যে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো তোমরা এখন যেটা করব, আমরা তোমরা আমাকে বলো এখানে যে কেসগুলো আমরা পড়েছি এই কেসগুলো থেকে আমরা কি কি বলতে পারি। অর্থাৎ আমরা কিন্তু এখানে তিনটা কেস থেকে বলতে পারি। প্রথম থেকে বলতে পারি যে দুইটা ভেক্টর তখনই সমমুখী হবে যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, বা তাদের লব্ধি যখন শূন্য হবে। দুইটা ভেক্টরের লব্ধি শূন্য হলে তারা পরস্পর সমান্তরালে চলবে। কোন দিকে? একই দিকে, ঠিক আছে, একই বা বিপরীতে কিন্তু সমান্তরালে চলবে। দুইটা ভেক্টরের লব্ধি যদি শূন্য হয় তখন তারা পরস্পরের সমান্তরালে চলবে। অর্থাৎ কি বলতে পারো, যে p এবং q এই দুইটার মান যখন শূন্য হয়ে যাবে, দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল যখন শূন্য হবে তখন দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরালে অবস্থান করবে। তো এই ছিল আমাদের এই কেসগুলো। এই কেসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেসের মধ্যে হচ্ছে এটা হচ্ছে একটা, যে যখন 90 ডিগ্রি বা যখন 80 ডিগ্রি কোণে থাকে, 180 ডিগ্রি বা যখন 0 ডিগ্রি কোণে থাকে, এইটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি, কারণ আমাদের ইউনিভার্সিটি লেভেল অ্যাডমিশন টেস্ট, অবজেক্টিভ এগুলো কিন্তু ম্যাক্সিমাম এখান থেকে আসে। তো আমরা পরবর্তী যে নিয়মগুলো দেখব সেটা হচ্ছে ভেক্টর কিছু নিয়ম মেনে চলে। তো আমরা জানি ভেক্টর কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না, ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে না। তো তোমরা জানো যে ডট গুণন যখন করেছো তাহলে p ডট q সমান তোমরা লিখেছিলা q ডট p, এরকম তোমরা লিখেছো। কিন্তু তোমরা যখন এই ভেক্টর গুণন করতে যাও তখন কিন্তু এভাবে q ক্রস p লিখতে পারছো, এটা লিখতে পারছো, বাট এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসছে। তার মানে কি, এটা সমান না, যেহেতু এখানে মাইনাস আসছে, এই মান কখনো সমান হতে পারে না। সো এই সূত্র মেনে চলবে না। এখানে পেয়েছি আরেকটা শর্ত কি পেয়েছি, যে দুইটা ভেক্টর লব্ধি যখন শূন্য হয়ে যাবে তখন তারা পরস্পর সমান্তরালে অবস্থান করবে। তো দুইটা ভেক্টর যখন পরস্পর সমান্তরালে চলবে তখনই তাদের লব্ধি শূন্য হবে, অথবা দুইটা ভেক্টর গুণফল যদি 0 হয় তখন তারা পরস্পর সমান্তরালে অবস্থান করবে। তো দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে যাওয়ার আরেকটা শর্ত হচ্ছে এরকম হতে পারে, যে তোমরা জানো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, একটা ভেক্টর এদিকে, এই একটা ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে এদিকে, অক্ষ তিনটা, এই তিনটা হচ্ছে অক্ষ x y z, তিনটা অক্ষ। তো আমরা এই বরাবর যে ভেক্টরটা যায় সেটা জানি i, একক ভেক্টর, এদিকে আয়তক্ষেত্র ভেক্টর j, আর এদিকে আয়তক্ষেত্র ভেক্টর হচ্ছে k। তাহলে আমি যদি এখান থেকে একটা ভেক্টর কনসিডার করি, এই বিন্দুতে p একটা ভেক্টর, তার মানে এখানে আসবে কি px py এবং pz, তিনটা বিন্দু আসবে, এখানে একটা বিন্দু আসবে। আমি যদি এটা ভেক্টর আকারে প্রকাশ করতে চাই ভেক্টরটাকে, এটাকে, তখন আমি লিখতে পারবো হচ্ছে p ভেক্টর সমান লিখতে পারবো pxi প্লাস হচ্ছে py j প্লাস হচ্ছে pz k। লক্ষ্য করো একটা ভেক্টরকে আমি এভাবে লিখতে পারি। তো আমি যদি আরেকটা ভেক্টর এখান থেকে ধরে নিই, এটা হচ্ছে q একটা ভেক্টর, এটা হচ্ছে q একটা ভেক্টর, তাহলে এটা যদি q ভেক্টরটা হয় তখন এইটারও ধরতে পারো, এখানে কি কি আছে qx, তিনটা মান আছে, তিনটা স্থানাঙ্ক থাকতে পারে, এই তিনটা হচ্ছে ধরে নাও স্থানাঙ্ক। আচ্ছা, অথবা আমি এটা ধরে নিচ্ছি শুধুমাত্র q, এটা ধরে নিলাম শুধুমাত্র p, কারণ দেয়া থাকবে না এইভাবে, এই p ভেক্টর এই q ভেক্টর। তাহলে q ভেক্টরের তিনটা মান, তিনটা উপাংশ হবে হচ্ছে qx i প্লাস হচ্ছে qy j প্লাস হচ্ছে qz k। তো আমাদের এরকম তিনটা হবে। এখন আমি বলছিলাম দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে, যদি দেখো যে এই যে দুইটা দেখতে পাচ্ছ px by qx সমান, যদি দেখো py by qy, অথবা তুমি যদি দেখো pz by qz,
তাহলে ভেক্টর সমান্তরাল হবে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, মনে রাখবে, খুব শর্টলি তুমি বুঝে ফেলবে। তুমি যদি খুব দ্রুত, যেমন এমসিকিউ আমাদের খুব দ্রুত সমাধান করতে হয়, তো আমরা এই নিয়মটা জানলে খুব সহজে এটা সমাধান করে ফেলবো। কিসের নিয়ম? যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে থাকার শর্ত। দুটি ভেক্টর সমান্তরালে থাকার শর্ত। তো দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে থাকবে কিনা সেটা আমি এইটা করে বুঝে ফেলবো। তো আমাকে একটু তোমরা দেখি, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও, তোমরা সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও। তোমরা বলছো হচ্ছে ভাই এক্স এর অ্যাঙ্গেল হচ্ছে তো এত ডিগ্রি, বাট জেড অক্ষে কি ওয়াই অক্ষের সাথে এত ডিগ্রি। আচ্ছা, আব্দুল্লাহ নাইম প্রশ্ন করেছো, এটা হচ্ছে আমরা অক্ষগুলোকে এমন ভাবে সাজাই, এই যে দেখতে পাচ্ছ অক্ষগুলি হচ্ছে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষে হচ্ছে 90 ডিগ্রি কোণে থাকবে, ওয়াই অক্ষের সাথে জেড অক্ষ 90 ডিগ্রি কোণে থাকে, এরকম ভাবে জেড অক্ষ এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। প্রত্যেকটা অক্ষ প্রত্যেকটা অক্ষের সাথে থাকবে 90 ডিগ্রি কোণে। প্রত্যেকটা অক্ষের সাথে প্রত্যেকটা অক্ষ থাকবে 90 ডিগ্রি। এটা সবসময় লাগবে যে এটা এটার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, এটা এটার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, আবার এটা এটার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। বিষয়টা হচ্ছে এরকম যে দেখো আসলে ওইখানে বোঝা যায় না, তার মানে তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে তিনটা কোণে তো 270 ডিগ্রি হয়, কিন্তু আমরা তো জানি যে একটা বৃত্ত, এখান থেকে যদি আমি এরকম একটা বৃত্ত অঙ্কন করি তাহলে তো এখানে হওয়ার কথা 360 ডিগ্রি, তাই না? এরকম হওয়ার কথা, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এরকম, জাস্ট আমার হাতে একটু লক্ষ্য করো, এই ধরো আমি একটা কলম এইভাবে দিয়েছি, একটা কলম এইভাবে দিয়েছি। এখন আমি যদি ঠিক এরকম ভাবে 90 ডিগ্রি এইটার সাথে 90 ডিগ্রি কোণে আমি এটা দিয়ে দিই, তুমি যদি এরকম মনে না রাখতে পারো, তোমার ঘরের যে কোণা, তোমরা ঘরের যে কর্ণ দেখতে পাও, বাসার একটা রুমের যে 3টা কর্ণ থাকে, হ্যাঁ, বা রুমের যে কর্নারটাই, কর্নারের 3টা মাত্রা ধরলেই হয়। তোমার রুমের যে কর্নার থাকে সেই 3টা মাত্রা ধরলে তোমরা পেয়ে যাও। বা তোমরা এরকমও ধরতে পারো, এই হচ্ছে আমি যদি ধরি, এই দেখো এইভাবে, তোমরা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। এই যে দেখো এরকম ভাবে যদি 2-3টা অক্ষ থাকে, এই যে দেখো এই যে একটা অক্ষ, এই সাদা কলম একটা অক্ষ, আর এই নীলটা হচ্ছে একটা অক্ষ, ব্ল্যাক আর সাদা আর হচ্ছে নীল, তো 3টা অক্ষ কিন্তু এখানে দেখো সবুজ রঙেরটা, সবুজ, তো এই 3টা কিন্তু 3টা অক্ষ নির্দেশ করছে। এখন চিন্তা করো এটার সাথে এটা 90 ডিগ্রি কোণে আছে, আবার এটার সাথে এটা 90 ডিগ্রি কোণে আছে, হ্যাঁ, প্রত্যেকের সাথে প্রত্যেকে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। ঠিক ওইরকম ভাবে ওইখানে যে তুমি দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি কোণে থাকবে। তো আমরা যেখানে ছিলাম, আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল তখনই হবে যখন প্রথম ভেক্টরের x অক্ষের মান এবং দ্বিতীয় ভেক্টরের y অক্ষের মান, x অক্ষের মান, দেখো যে অনুপাতটা দুইটা ভেক্টরের x অক্ষের অনুপাত এবং যদি সর্বদা সমান আসে, x অক্ষের অনুপাত, y অক্ষের অনুপাত এবং z অক্ষের অনুপাতটা যদি সমান আসে, তখন আমরা বলতে পারবো তারা পরস্পর সমান্তরাল অবস্থান করবে। তাহলে তোমরা একটু ম্যাথ করে ফেলো, দ্রুত একটু করে ফেলো, আমি দেখি কে কে আগে উত্তর দিতে পারো যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে থাকবে কিনা। সবাই একটু কমেন্ট করো দ্রুত। আমাকে একটু প্রশ্ন তোমরা একটু জানাও যে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে থাকবে কিনা, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে থাকবে কিনা। তাহলে এখানে একটু আমাকে একটু দেখাও যে দুইটা ভেক্টর সমান্তরালে থাকবে কিনা। সেম এইখানে আমাকে এই দুইটা, আবার আমি সি ভেক্টরটা দিলাম এখানে, যে ধরো হচ্ছে 2 প্লাস হচ্ছে 4j প্লাস হচ্ছে 2k। তাহলে আমাকে বলো এ সি, এখানে এ ও সি
এ সমান্তরাল সি হবে কিনা, এ সমান্তরাল সি হবে কিনা এবং এ সমান্তরাল বি হবে কিনা। তোমরা আমাকে একটু জানাও যে এ এবং সি, অনুরূপভাবে আমরা এখানে বলতে পারি বি সমান্তরাল সি হবে কিনা। তোমরা একটু বলো যে দেখো এ বি বি সি সি এরা কি পরস্পর সমান্তরালে, প্রত্যেকটা আলাদা 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 ভাবে সমান্তরাল হবে কিনা সেই শর্তটা তোমরা একটু আমাকে একটু বলো, তারা সমান্তরাল হবে কিনা। তো আমি একটু কমেন্টে এর মধ্যে পড়ে নেই, তোমাকে হবে। আচ্ছা, তো আমরা একটু দেখে ফেলি যে আসলে এরা সমান্তরাল হবে কিনা। তো সমান্তরালে থাকার শর্তটা কিন্তু আমরা জানি যে ধরো এই দুইটার পরস্পর সমান্তরাল থাকবে কিনা, এই দুইটা পরস্পর সমান্তরাল থাকবে যদি দেখি ax বাই bx সমান হচ্ছে, আমরা যদি বলি এখানে ay ডিভাইডেড বাই হচ্ছে by হয়, তাহলে একটু লক্ষ্য করো যে আমরা দেখতে পাচ্ছি 12 ডিভাইডেড এই 12 ডিভাইডেড বাই 6, হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছি 16 ডিভাইডেড বাই হচ্ছে 8। দেখা যাচ্ছে কি এখানে যে এখান থেকে আমরা পাচ্ছি কত, এখানে পাচ্ছি 2। তাহলে এরা সমান্তরাল a এবং b, অর্থাৎ এই যে a এবং b সঠিক, a এবং b হচ্ছে কি সঠিক হবে, a b সমান্তরালে থাকবে। এখন আমরা দেখি ac, এখন আমরা দেখব a এবং c। লক্ষ্য করো a এবং c দেখব, তোমরা কিন্তু কি করবে x অক্ষের সাথে x অক্ষের অনুপাত, যে দুটো ভেক্টর কল্পনা করছো x অক্ষের সাথে x অক্ষের কল্পনা করবে, y অক্ষের সাথে y অক্ষ, যদি দেখো অনুপাতটা সমান আসে তখন বুঝবে এটা হচ্ছে পরস্পর সমান্তরাল অবস্থান করবে। এটা হচ্ছে আমাদের শর্ট পথ। আরেকটা পথ আছে, সেটা হচ্ছে তুমি যদি এই দুইটার লব্ধিটা যদি এদের মধ্যবর্তী কোণ কি পাবে, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি বা যদি 0 পাও তখনও বলতে পারবে সমান্তরাল। আরেকটা অপশন হচ্ছে যদি এদের লব্ধিটা 0 পাও, তিন ভাবে এটা প্রমাণ করা যায়। তো যাই হোক, আমরা এটা গেল। এখন আমরা দেখি a এবং c। তো আমরা দেখতে পাচ্ছি ac এর ভেক্টর, অর্থাৎ দেখতে পাচ্ছি 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 এইটা, আর হচ্ছে y অক্ষের মধ্যে দেখতে পাচ্ছি 16 ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে, এখান থেকে পাচ্ছি 6 ইজ ইকুয়াল টু এখানে পাচ্ছি হচ্ছে 4। তার মানে এখানে নট ইকুয়াল, তার মানে এটা নট ইকুয়াল। সুতরাং আমরা বলতে পারি ac সমান্তরাল থাকবে না। আবার এখানে দেখো বলছে b সমান্তরাল c হবে কিনা। b এবং c এর সমান্তরাল হওয়ার শর্ত কি, যদি এইটার অনুপাত সমান হয়, এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত যদি সমান হয়, তার মানে পাচ্ছি কত 6/2। আমরা আগে লিখে নেই এখানে যে bx ডিভাইডেড বাই হচ্ছে cx সমান যদি by ডিভাইডেড বাই হচ্ছে cy, তাহলে কি লিখবো আমরা এখানে 6 ডিভাইডেড বাই হচ্ছে 2 সেম ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই হচ্ছে 4। লক্ষ্য করো যে b/2 সমান কত পাচ্ছো 3, আর এখানে পাচ্ছো হচ্ছে তুমি 4 2। তাহলে কিন্তু এরাও সমান্তরালে না। তো যারা যারা তোমরা লিখেছো যে b এবং c সমান্তরালে থাকবে, এদেরটাও হবে না। একটু লক্ষ্য করে দেখো যে এই যে 6/2 মানে কত 3, 8/4 হচ্ছে 2, এর মানে এরাও সমান্তরালে থাকবে না। সো যারা যারা উত্তরটা লিখেছো যে b এবং c সমান্তরালে থাকবে তাদেরটা ভুল। যারা যারা লিখেছো a এবং c সমান্তরালে থাকবে সেটাও ভুল, শুধুমাত্র হবে a এবং b পরস্পরের সমান্তরাল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সমান্তরালগুলি সমাধান করতে হয়। এই ধরনের প্রশ্ন আমাদের আসে, পরীক্ষায় আসে। তো তোমরা কি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টাতে, যে আসলে কি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কেন সমান্তরালে হবে না? আমি কিন্তু এখানে শর্ত দিয়েছিলাম যে তুমি যদি x অক্ষ বরাবর দুইটা ভেক্টরের x অক্ষ এবং দুইটা ভেক্টর y অক্ষের অনুপাত যদি সমান পাও, অনুপাতটা যদি মানের অনুপাত সমান হয়, তখন দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরালে থাকবে, নয়তো অন্যথায় থাকবে না। আচ্ছা, তো আমরা এখন আরো কিছু কাজ করতে পারি। যে দেখো, তো ভেক্টরের ক্ষেত্রে আমরা এখন যেটা করব যে আয়ত একক ভেক্টরগুলি দেখো। তো আমরা কিন্তু আয়ত ভেক্টর একক ভেক্টরের মধ্যে গিয়েছিলাম তখন, কিন্তু তখন হয়তোবা আমরা অন্য লাইনে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে আমরা জানি y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, আর এটা হচ্ছে আমাদের z অক্ষ। তো z অক্ষ বরাবর আয়ত ভেক্টর হচ্ছে k। তো আমরা এখন আয়ত ভেক্টরগুলোর ভেক্টর গুণন দেখব। আয়ত ভেক্টরগুলোর যে ভেক্টর গুণন সেটা হচ্ছে i ক্রস j। লক্ষ্য করো i ক্রস j বা j ক্রস k, অথবা তোমরা k ক্রস i হচ্ছে 1। তো এখানে আমরা আমি কেন 1 হবে সেটা বলে দিচ্ছি। দেখো i ক্রস j, j ক্রস k, k ক্রস i 1। এখন কেন হবে লক্ষ্য করো, এখানে কেন হবে। আরেকটা হচ্ছে যদি লিখো i ক্রস i সমান হচ্ছে j ক্রস j সমান হচ্ছে k ক্রস k, k ক্রস k হচ্ছে 0। তো বিষয়টা হচ্ছে কেন হচ্ছে আমি একটু বলে দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি আমি। দেখো i ক্রস i তাদের মধ্যবর্তী কোণ, i ক্রস j মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি।
তো i ক্রস i এর মধ্যবর্তী কোণ হচ্ছে i ক্রস i এর মধ্যবর্তী কোণ কত পাচ্ছি আমরা যদি পাই 90 ডিগ্রি i ক্রস j, তাহলে আমরা তো জানি i ক্রস j এখান থেকে পাবো ij sin 90 ডিগ্রি, কিন্তু এই ij এর মান হচ্ছে 1 ইনটু আমরা ij পাবো হচ্ছে এখানে ধরে নেব এখান থেকে একটু সরি এইভাবে এটা 1 পাচ্ছে না, কিন্তু এখানে একটা বিষয় রিলেটেড আছে, তো এইগুলো সমান হবে না, একটু ভিন্ন ভিন্ন আছে। একটু দেখো আমরা কেন ভিন্ন ভিন্ন হয়। i ক্রস i মানে হচ্ছে k, এটা এরকম i ক্রস j সমান হচ্ছে k, এরকম ভাবে j ক্রস k সমান হচ্ছে i, আর এইখান থেকে যেটা পাবো আমরা সেটা হচ্ছে যে k ক্রস i সমান পাবো হচ্ছে আমরা j, এটা পাচ্ছি আমরা। তো এইভাবে আমরা ভেক্টরগুলি পেয়ে যাব। তো ভেক্টরগুলি তুমি যদি এইভাবে পাও যে i ক্রস j সমান মানে a b b c, মানে এরকম মনে রাখা সিস্টেমটা হচ্ছে এরকম যে a b সমান হচ্ছে তুমি পাচ্ছ হচ্ছে c, b c সমান হচ্ছে a, আর c এর সমান হচ্ছে b। তোমরা যদি মনে না রাখতে পারো সহজভাবে মনে রাখার অপশন a b সমান হচ্ছে দেখো a b সমান c মানে হচ্ছে i ক্রস j সমান c, b c হচ্ছে a, আর c a হচ্ছে b, এরকম ভাবে আমরা মনে রাখবো। তো যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য এটা সহজ হবে। এখন কেন হয় সেটা বলতে পারো আমরা। তো i ক্রস j সমান এটা হচ্ছে এটা নরমাল, এই j হবে হ্যাঁ বিপরীত মানটা আসবে। তুমি যদি এই দুইটা ভেক্টর কল্পনা করো তাহলে এটা আমি এইভাবে মনে রাখি এইভাবে। তুমি ধরো যে এইখানে i এবং j কোন সমতলে অবস্থান করছে, এটা i এবং j কিন্তু xy সমতল, এই যে এটা হচ্ছে xy সমতল, এটাকে বলি আমরা xy সমতল। দেখো এই সমতলটার নাম হচ্ছে xy, আর এই সমতলটার নাম হচ্ছে xzx, এটা হচ্ছে কি zx সমতল, zx সমতল। আর এইটা যে সমতলটা এটা হচ্ছে yz সমতল, yz সমতল। তো একটু বিষয়টা লক্ষ্য করলে বুঝতে পারবে যে যেহেতু আমি কোনটা ধরেছি, যেহেতু এই কোণ ধরেছি, আমি যদি এইভাবে একটা টর্চ লাইট ধরি তাহলে টর্চ লাইটের আলোটা কোন দিকে আসছে, এইদিকে। আমি যদি এখানে একটা টর্চ লাইট ধরি তাহলে এইদিকে আলোটা আসছে কোন দিকে, এইদিকে। যদি আলোটা এইদিকে আসে তাহলে কোন ভেক্টরকে নির্দেশ করে, এই ভেক্টরটা নির্দেশ করছে। দেখো আমি যদি এইদিকে টর্চ লাইটে ধরি, এই যে অ্যাঙ্গেলটা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে i এবং j, i ক্রস j, তাহলে i ক্রস j এর পরিবর্তে তুমি নতুন একটা ভেক্টর পাবে, কারণ আমরা জানি দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল একটা ভেক্টর রাশি হবে। আবার বলছি দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল একটা ভেক্টর রাশি হবে, তাহলে ওই ভেক্টর রাশি কোনটা হবে, ওই ভেক্টর রাশি কোনটা হবে। তো আমি মনে রাখার জন্য বলছি তুমি যদি এইভাবে ধরো কলমটা একটা টর্চ লাইট, তাহলে দেখো টর্চ লাইটের আলোটা সোজা এদিকে আসবে, টর্চ লাইটের আলোটা সোজা এদিকে আসবে, তাহলে এদিকে আসলে কাকে নির্দেশ করে, কোন ভেক্টরকে ইন্ডিকেট করে, কে ভেক্টর। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে কে ভেক্টর। এখন ধরো j ক্রস k, তাহলে j ক্রস k কোন দিকে আছে, এটা j ক্রস k কোন সমতলে অবস্থান করছে, yz, j ক্রস k অবস্থান করছে yz সমতলে। তাহলে এখন ধরো হচ্ছে এই বরাবর, তুমি যদি এখন এই বরাবর লাইটটা ধরো তার মানে কোন দিকে যাচ্ছে, x অক্ষ বরাবর যাচ্ছে, তার মানে হচ্ছে j ক্রস k সমান হচ্ছে i। সেম ভাবে আমি যদি ধরি যে k ক্রস i, তার মানে এখন কিন্তু এই কোণে আছে, এখন আছে এই কোণে k ক্রস i। তাহলে এখন তুমি যদি টর্চ লাইট এইভাবে ধরো তাহলে যাচ্ছে কোন দিকে, এদিকে যাচ্ছে, টর্চ লাইট এদিকে, তুমি যাচ্ছ এদিকে, তার মানে কাকে নির্দেশ করছে, j ভেক্টর। বাস এখন বলতে পারো এই ভেক্টরের মান কেন 1, এই প্রত্যেকটা ভেক্টরের মান কেন 1 আসছে, কারণ দেখো এই k এর সাথে গুণ আকারে কি আছে, 1 আছে, 1 * k মানে k, এখানে 1 * i সমান i, এখানে j * এটা সমান j। এখন বিষয়টা হচ্ছে এই জন্য যে এইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ায় আমরা কিন্তু এখানে sin 90 ডিগ্রি আছে। i ক্রস j যখন করো এই দুটার মান যখন বের করতে যাবা, এই দুটার মান তখন আসবে কি, তখন আসবে হচ্ছে দুইটার মান, এই দুইটা ভেক্টর যেটা পাচ্ছো সেটা হচ্ছে কে, i ক্রস j ভেক্টর, বা সরি আমরা যদি করি এখান থেকে i ক্রস j, হ্যাঁ i ক্রস j ভেক্টরটা পাচ্ছ হচ্ছে কে, নতুন ভেক্টর যেটা পাবে সে কে, আর এই ভেক্টর মান হবে কি sin থিটা, ভেক্টর মান হবে sin থিটা, কিন্তু এর মানের কারণে দেখো 90 ডিগ্রি হওয়ার কারণে এর মান হবে 1, এই জন্য শুধুমাত্র কে থেকে যাবে, ঠিক আছে। তো সেম ভাবে অন্যগুলো এরকমই হয়। এখন আসি আমরা যে কেন 0 হয়, দুটো ভেক্টরের ভেক্টর গুণফল কেন 0 হচ্ছে। তো ভেক্টরের ভেক্টর গুণফল 0 হওয়ার কারণটা তোমরা জানো যে দুইটা ভেক্টর যখন i ক্রস i বোঝাচ্ছে তখন থিটার মান হচ্ছে কত, 0 ডিগ্রি। i ক্রস i যখন বোঝাচ্ছে তখন থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। তো থিটার মান যদি 0 ডিগ্রি হয়, sin 0 ডিগ্রির মান কত, 0। sin 0 ডিগ্রির মান 0 হওয়ার কারণে এই টোটালটা হয়ে যাচ্ছে 0, এই টোটালটাও 0 হয়ে যাবে, এই টোটালটাও 0 হয়ে যাবে। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো।
তো এখন আমরা দেখি তোমরা একটু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও আসলে, তাহলে আমি আবার নতুন করে বুঝাবো। যদি বুঝতে না পারো তাহলে আমি নতুন করে বুঝাবো। আমি চাই তোমরা ক্লিয়ারলি হও, একটা বিষয়ের মধ্যে ক্লিয়ার হয়ে যাও, যেন পরবর্তীতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। তো একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে তোমরা কি সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা। একটু অন্য এখন আমরা যাব হচ্ছে, আমরা এখন দেখব অ্যাকচুয়াল যে ভেক্টর গুণফলটা আমরা করি, আমাদের যে ভেক্টর গুণফল করতে হয় সেই ভেক্টর গুণফলটা আজকে এখন আমরা ভেক্টর গুণফল শিখব। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু শিখেছি সবগুলো ছিল নিয়ম। তো তোমরা যে ভেক্টর গুণফলটা বের করতে সেটা কিন্তু ভেক্টর গুণফলের মান কিন্তু তোমরা ডাইরেক্ট বের করে ফেলছো, কিন্তু ভেক্টর গুণফলের মান ওরকম ডাইরেক্ট বের করা যাবে না। তো আসলে ওইটা হচ্ছে আমাদের ওইরকম ভাবে বের করার সিস্টেমটা, কিন্তু ওই মানটা আসলে কোথায় থেকে আসে সেটাই তোমাদের দেখাবো। তো ধরে নাও এইখানে একটা ভেক্টর হচ্ছে, এই একটা ভেক্টর আমি ধরে নিচ্ছি, এই যে ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে p। আমি ধরে নিচ্ছি যে এইদিকে একটা ভেক্টর যাচ্ছে হচ্ছে p ভেক্টর, আর এদিকে যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে q ভেক্টর। তো দেখো দুইটা ভেক্টর যাচ্ছে দুই দিকে, দুইটা ভেক্টর দুই দিকে যাচ্ছে, এটা হচ্ছে q ভেক্টর। এখন আমি যদি তোমাকে বলি যে p এবং q ভেক্টরের ভেক্টর গুণফল কত, p এবং q ভেক্টরের ভেক্টর গুণফল কত, তাহলে দেখো তাহলে p ক্রস q, তো এটার ভেক্টর গুণফলটা হবে এরকম। তাহলে আমাদের যে ভেক্টর গুণফল বের করার নিয়ম, তো এর আগে আমি লিখে নেই যে p ভেক্টর, এখানে q ভেক্টর মানে হচ্ছে, q ভেক্টরটা মানে কি, q ভেক্টরটা মানে হচ্ছে qxi, যারা মনে রাখতে পারো তাদেরকে, q ভেক্টর মানে শুধু কিন্তু q না, তার উপাংশগুলো কিন্তু অবশ্যই আছে। তো তোমাদের কাজ হচ্ছে যদি এরকম ভেক্টরটা দেয়া থাকে উপাংশগুলো নিয়ে কাজ করতে হবে, অবশ্যই তোমাকে উপাংশটা ধরে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এটা ধরে নিয়েছি এটা হচ্ছে qxi, এখানে কি ধরবো qyj প্লাস হচ্ছে qzk, তার মানে তিনটে x y z অক্ষ বরাবর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই q ভেক্টরের যে উপাংশগুলি আছে সেই x অক্ষ বরাবর এই উপাংশ, y এর উপাংশ, z অক্ষের উপাংশ। তাহলে আমার p ভেক্টরের সেম উপাংশ থাকবে তিনটা, তাহলে p ভেক্টরের উপাংশ হচ্ছে pxi প্লাস হচ্ছে pyj প্লাস হচ্ছে pzk। তাহলে আশা করি এটাও তোমরা বুঝে গেছো যে দুইটা ভেক্টর উপাংশগুলি আমরা পেয়ে গেছি। এখন যারা তোমরা ম্যাট্রিক্সে নির্ণায়ক নিয়মটা জানো, এখন আমরা নির্ণায়কের নিয়মে এটা সমাধান করব, ভেক্টরগুলির নির্ণায়কের নিয়মে আমরা সমাধান করব। তো নির্ণায়কের নিয়মটা প্রথমেই তোমরা লিখবে হচ্ছে অক্ষগুলি, তিনটা অক্ষ দেয়া থাকবে, সেই তিনটা অক্ষ তোমরা আগে লিখে নিবা। তাহলে প্রথম অক্ষ হচ্ছে কি i, তারপর অক্ষ কি আছে j, তারপর হচ্ছে অক্ষ হচ্ছে k। আমরা প্রথমে যে x অক্ষ y অক্ষ z অক্ষ বরাবর যে আয়ত ভেক্টরগুলি আছে সেই আয়ত ভেক্টরগুলি আগে লিখে নেব, ঠিক আছে। তো আয়ত ভেক্টরগুলি লেখার পরে লক্ষ্য করো এই অক্ষ বরাবর x অক্ষ বরাবর দুইটা ভেক্টরের দুইটা মান আছে, x অক্ষ বরাবর দুইটা ভেক্টরের দুইটা মান আছে। কেমন, যে x অক্ষ বরাবর প্রথম ভেক্টরের মান হচ্ছে qx আর দ্বিতীয় ভেক্টরের মান হচ্ছে px। তার মানে আমি এখানে লিখব হচ্ছে x অক্ষ বরাবর মান আছে একটা qx আর এই ভেক্টরের মান আছে px, এইটুকু। তারপর দেখো z অক্ষ বরাবর y অক্ষ বরাবর বা z ভেক্টর, z একক ভেক্টর, আয়ত একক ভেক্টরের সাথে কি কি মান আছে বা i এর সহগ j এর সহগ কোনগুলি আছে, তো j এর সহগ হচ্ছে qy এবং py, তারপর আমি এখানে কি লিখব qy এবং py। আচ্ছা আমরা এটা করতে পারি, আমরা বোঝানোর জন্য যেহেতু আমরা q এর আগে p আসে, আমি তোমাদেরকে এটা ধরে নিচ্ছি এটা হচ্ছে প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টর, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তাহলে তোমাদের আমি সাজিয়ে লিখছি, কারণ p এর পর qx, অনুরূপভাবে এখানে আসবে হচ্ছে py আর এখানে আসবে কি qy, এখানে আসবে qy। তো সেম ভাবে এইখানে আসবে কি, তাহলে এখানে আসবে হচ্ছে pz আর এখানে আসবে qz। আমরা কিন্তু পেয়ে গেছি এক্স্যাক্টলি এই ভেক্টরের যে ভেক্টরটা সেটা হচ্ছে এটা, এই ভেক্টরের ভেক্টর নির্ণয় করতে হবে আমাকে এইভাবে। তাহলে কিভাবে বের করি সেটা দেখো এখন। তো এটা মনে রাখবে প্রথম কর্ণ বরাবর সবাই প্লাস, এইটা কর্ণ দেখতে পাচ্ছো এই কর্ণ বরাবর সবাই প্লাস, আর এই যে কর্ণ দেখছো এই কর্ণ বরাবর সবাই প্লাস, এগুলো প্লাস ধরে নিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা নির্ণায়কের নিয়ম একটু বের করি। দেখো i প্রথমে হচ্ছে ধরছি i, তুমি যদি i ভেক্টর ধরে নাও, তাহলে নিয়মটা হচ্ছে এরকম, তুমি i ভেক্টর ধরেছো মানে এর সারি, দেখো এগুলোকে বলি আমরা সারি আর এগুলো হচ্ছে কলাম, সারি কলাম। একটু আমি বুঝিয়ে দিচ্ছি, আবার আমার মনে হয় তোমরা একটু এলোমেলো হয়ে গেছে তোমাদের কাছে, একটু আরেকটু আমি গুছিয়ে লিখে দিচ্ছি। তো i j k, এখানে ছিল px py pz, এখানে ছিল qx qy qz।
তো একটু মনে রাখবা বিষয়টা কিভাবে আসে, যে আমি যাকে ধরবো তার সারি কলাম বাদ। একটু চিন্তা করবা, আমি যাকে ধরবো তার সারি এবং কলাম বাদ হয়ে যাবে। আমি ধরে নিয়েছি এটা, এখন ধরেছি কাকে আমি, আই। যদি আমি আই লিখেছি, ভেক্টর যদি আই লিখি, তাহলে এর এই কলাম সারি এবং এই কলাম বাদ, সারি কলাম বাদ হয়ে যাবে। এর মানে আমার বাদ হয়ে যাবে কোনটা, তাহলে এইটুকু থাকবে। দেখো এইটা আর এটা বাদ, যাকে ধরবো তার সারি এবং কলাম বাদ হয়ে যাবে। তাহলে যদি বাদ হয়ে যায় তার মানে কি কি পাচ্ছ তুমি, তুমি পাচ্ছ কিন্তু এই চারটা। তাহলে তুমি পাচ্ছ কি শুধুমাত্র এই চারটা। কেন পাচ্ছ চারটা, যাকে তুমি ধরবে তার সারি আর তার কলাম দুইটাই বাদ হয়ে যাবে। তো বাকি যে অংশটা থাকবে সেটাই আমার নির্ণায়কটা। তাহলে বাকি যে দুইটা থাকবে সেটা নির্ণায়কের, এই গুণ করো px কিউ জেড, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মাইনাস সূত্রের মাইনাস পি জেড কিউ ওয়াই। বাস, আমি এটুকুর কাজ শেষ, আমার এটুকুর কাজ শেষ, আমি এটুকুর কাজ শেষ করে ফেলছি। যারা যারা বুঝো নাই আমাকে জানাতে পারো কমেন্টে। তারপরে আমি এখন যেটা করবো, এখন কাজ করবো আমি যেহেতু এটা এখন সূত্রের মাইনাস, এখানে হবে মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস। তার মানে মনে রাখার সিস্টেম প্লাস মাইনাস প্লাস, মনে রাখার সিস্টেম হচ্ছে প্লাস মাইনাস প্লাস, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস এরপরটা প্লাস হবে। তো এখন ধরছি আমি যে, যদি আমি যে ধরি তাহলে তোমরা বুঝো যে যখন আমি ধরবো তখন কিন্তু এই বরাবর এটা বাদ আর এটা বাদ হয়ে যাচ্ছে। লক্ষ্য করো এটুকু বাদ, কারণ আমি তো এইটুকু এই সারি তো নেবই না, এই সারি মেনে নেওয়া যাবে না, শুধু নিতে হবে এই সারিটা। তাহলে তুমি যদি এইটা ধরো তাহলে এই বরাবর এটা বাদ, এই সোজা এর সোজা এইভাবে এবং এইভাবে এটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে থাকছে কি, এখানে থাকছে হচ্ছে এইটা, দেখো এইটা থাকছে। তাহলে আমার বিষয়টা হচ্ছে এরকম যে থাকছে হচ্ছে এখানে px, এখানে থাকছে কি qx, এখানে থাকছে pz আর এখানে থাকছে qz। তাহলে বিষয়টা কি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা যদি গুণ করি আমরা তাহলে কি পাচ্ছি আমরা, দেখো করো। তাহলে আমরা গুণ করলে যদি পাই, এটার সাথে আমরা এটা গুণ করছি তাহলে পাচ্ছি হচ্ছে কি px qz। দেখো এটার সাথে এটা, কারণ এটা কিন্তু বাদ, এই অংশটা থাকবে না, কারণ এটা সোজাসুজি সোজাসুজি, এই অংশটা থাকবে না। তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা, তার মানে পাচ্ছি কি pz qx। বাস, আমরা এটা পেয়ে গেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা বাকি আছে আমার কি k প্লাস হচ্ছে k, প্লাস হচ্ছে k যখন করতে যাব আমি ধরে নিয়েছি এখন এইটা, তো আমি যদি এটা ধরে নেই তাহলে কিন্তু আমার স্কিপ হয়ে যাবে কোনটা, এটা বাদ, তখন আমার এইটুকু অংশ বাদ হয়ে গেল, বাকি থাকছে কোনটা, এই চারটা। আমার এই সোজা সোজি যা আছে সেটা বাদ দিয়ে থাকছে কি এই দুইটা। তো এই দুইটা মানে কি, এই দুইটা মানে হচ্ছে p এর সাথে q, p এর সাথে q আর এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর আর এই গুণ করবে, কোনাকুনি গুণ। তা p এর সাথে এখানে পাচ্ছে হচ্ছে px qy মাইনাস, সবসময় এটা কিন্তু মাইনাস চিহ্ন থাকবে ভেতরে, সবসময় এটা মাইনাস, একটা থেকে আরেকটা গুণফল, দুইটা গুণফলের বিগফল, এটার সাথে এটা, তার মানে পাচ্ছি আমরা py qx। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এটুকু শেষ। আমাদের এই যে ভেক্টরটা, এই ভেক্টরের ভেক্টরটা, নতুন যে ভেক্টরটা পাচ্ছ সেটা হচ্ছে এই ভেক্টর, নতুন যে ভেক্টরটা পাচ্ছ সেটা হচ্ছে এই ভেক্টর। তো আমাকে একটু জানাও যে তোমরা আসলে কি বুঝতে পারছো কিনা। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি নতুন যারা, তারা দেখো আমি যখন আই ভেক্টর ধরেছি তখন কিন্তু এই বরাবর সবটুকু বাদ, এই বরাবর সবটুকু বাদ, তাকে শুধুমাত্র এটা, শুধুমাত্র চারটা পদ থাকে। তার মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করেছে, গুণফল পাচ্ছ, তার সাথে এই গুণফলটা বিয়োগ করতে হবে, সবসময় কোনাকুনি গুণফলটা বিয়োগ করতে হয়। তারপর আমি যে নিয়েছি মানে এটা বাদ, যখন যে নিয়েছি তখন এটা তো এমনি স্কিপ, এটা তো ধরাই যাবে না, তাহলে আমার থাকছে এটা আর এটা। তাহলে p এর সাথে এটা আর এই p এর সাথে এটা গুণ করো, গুণ করে একটা থেকে আরেকটা বিয়োগ, তার মানে px qz গুণফলটা pz qx থেকে বাদ হয়ে যাবে। আচ্ছা সরি, এইটা থেকে এইটা যে গুণফলটা, এটার গুণফল থেকে এইটা এবং এটার গুণফল বাদ। তারপর আসে আমরা কে, যখন আমরা কে নিয়েছি তখন এইটুকু বাদ, তখন এইটুকু নাই, আবার এইটুকু নাই, তাহলে থাকছে কি শুধুমাত্র এইটুকু অংশ থাকছে, শুধুমাত্র এই কর্ণ, তার মানে এইটার সাথে এইটা অর্থাৎ px qx qy, px qy আর এটার সাথে থাকবে এটা py qx। তো যারা যারা বুঝতে পেরেছো আমাকে একটু কমেন্টে দ্রুত জানাও যে তোমরা আসলে কি বুঝতে পেরেছো কিনা, তোমরা একটু দ্রুত আমাকে জানাও যে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা, তাহলে আমি তোমাদের একটা ম্যাথ দেব, এটার উপর তোমাদের একটা ম্যাথ দেব, তোমরা দেখি কে কে করতে পেরেছো। সো একটু দেখি তোমরা কে কে আগে করতে পেরেছো।
আমি নতুন একটা ম্যাথ দিচ্ছি। ফার্স্ট এ হবে ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি, নেক্সট এর ফার্স্ট। আচ্ছা এখন আমরা তোমাদের দিচ্ছি, এখন একটা ম্যাথ দিচ্ছি, দেখি কে কে করতে পারো। এখন আমরা দেখবো কে কে করতে পারো। একটা ম্যাথ দিচ্ছি, দ্রুত করে ফেলো। তাহলে দেখো, ধরে নাও হচ্ছে পি ভেক্টর, এটা সমান দেয়া আছে হচ্ছে 2y প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 4k, আর ধরো হচ্ছে কিউ সমান দেয়া আছে, এখানে কিউ সমান দেয়া আছে ধরো হচ্ছে 3i প্লাস হচ্ছে 5k 5j প্লাস হচ্ছে 3k। আমাকে একটু দ্রুত জানাও ভেক্টরটার মান কত আসে, দুইটা দ্রুত একটু জানাও এই ভেক্টরের মান কত আসে, ভেক্টরের মান নির্ণয় করো। এর ভেক্টর গুণফলের মান কত, ভেক্টর গুণফল অর্থাৎ p ক্রস কিউ সমান কত, p ক্রস কিউ সমান কত, একটু দ্রুত বের করো। এর আগে সাথে সাথে আমিও করে ফেলছি, তোমাদের সাথে সাথে আমিও করে ফেলবো, তো দ্রুত আমাকে জানাও এটার মান কত আসবে। তো আমরা নিয়ম অনুযায়ী জানি যে p ক্রস কিউ এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমরা দেখব, এখানে লিখবো হচ্ছে কি i j k, আমরা প্রথমে এটা লিখে নেব। তারপরে x অক্ষ বরাবর আছে কত 2 3, আর y অক্ষ বরাবর আছে 3 5, z অক্ষ বরাবর আছে 4 3, এরকম দেয়া আছে। সো আমরা এখন এটা ক্যালকুলেশন যদি করি তাহলে i এর সাথে কি পাবো, তাহলে i ভেক্টরের সাথে যেটা পাচ্ছি আমরা, এই যে দেখো যেহেতু i ধরেছি, i ধরা মানে কি এই চারটা, যখন i ধরছি তখন কি পাচ্ছি আমরা এই চারটা পাচ্ছি। তো তাহলে কি হচ্ছে 3 দেখো 3 এ 3 এ 9, 3 3 কে 9 মাইনাস 4 পাচ্ছে 20, তাহলে আমরা পাচ্ছি এইটুকু, মাইনাস হচ্ছে কি নেব j, তবে যদি j নেই তাহলে এখন কি পাচ্ছি এটা নিচ্ছি, যদি আমি j নেই তার মানে এইটুকু সারি আমার এই সারিটা স্কিপ হয়ে যাবে, আর এই সারিটা ক্লিপ, তার মানে এই দুইটা আর এই দুইটা থেকে যাচ্ছে, তার মানে পাচ্ছি 3 দুগুণে 6, কি পাচ্ছি আমরা 3 দুগুণে 6 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 3 4 12, 3 4 12 প্লাস হচ্ছে k, যদি আমি k নেই তাহলে কি দেখতে পাচ্ছো, হয়তো তোমাদের দেখা যাবে না, আচ্ছা তো একটু দেখো, আমরা যদি k নেই তার মানে k যখন নিচ্ছ তখন কিন্তু তোমার এইটা স্কিপ হয়ে যাচ্ছে, এটা থাকবে না, যদি না থাকে তার মানে এইটা আর এটার মধ্যে হবে 5 দুগুণে 10 আর 3 3 9, তার মানে পাচ্ছি হচ্ছে 10 মাইনাস 9। তো যারা যারা বুঝতে পেরেছো দেখো আমার সাথে মিলিয়ে নাও কার কার হয়েছে, তো পাচ্ছি -11i, তারপরে পাচ্ছি হচ্ছে এখানে মাইনাস মাইনাস প্লাস, এখানে পাওয়া যাবে +6j মাইনাস প্লাস k। সো দেখি কারটা মিলেছে তোমাদের, কার কার সঠিক উত্তর এসেছে আমি একটু দেখতে চাই। p ক্রস q সমান পাচ্ছি আমরা -11i প্লাস হচ্ছে 6j প্লাস হচ্ছে k, এর মানে এটা হচ্ছে ভেক্টর। আমরা কিন্তু যে দুইটা ভেক্টরকে ভেক্টর গুণফল একটা ভেক্টর রাশি পাওয়া যায়, দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল কি একটা ভেক্টর রাশি পাই, তাহলে এই ভেক্টর রাশি পেয়েছো, আমি বলেছি কি তাহলে p ক্রস q বের করো, তো p ক্রস q মডুলাস অফ p ক্রস q দ্বারা কি বোঝায়, মডুলাস অফ p ক্রস q দ্বারা বোঝাচ্ছে দুইটা ভেক্টরের ভেক্টর গুণফলের মান কত, দুইটা ভেক্টরের ভেক্টর গুণফলের মান কত। তার মানে আমি যেটা করব এখন এই যে p ক্রস q, আমি দেখি কার কার উত্তরটা মিলে মান, যখন মান বের করব তখন কি বের করব, জাস্ট একটা ভেক্টর ধরে নাও, নরমাল একটা, কারণ এটা তো আমরা নতুন একটা ভেক্টর পেয়েছি তাই না, এটা যখন করি তখন একটা ভেক্টর পাওয়া যায়, এই যে ভেক্টর গুণফলটা কি একটা নতুন ভেক্টর পাচ্ছি, তার মানে এই ভেক্টর x অক্ষ বরাবর মানের বর্গমূল z অক্ষ বরাবর x y z অক্ষের যে মানগুলি আছে তার বর্গ করব, তাহলে পাচ্ছি কত -11 হোল স্কয়ার প্লাস 6 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তো যারা দেখি কে কে করেছে 121 প্লাস 36 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে পাচ্ছি আমরা 161 ইজ 8, তারপরে পাচ্ছি হচ্ছে আমরা 1678, 32 হচ্ছে 5, আর এখানে পাচ্ছি 1। তো দেখি আমরা কার কার এই উত্তরটা আসছে √158, যে আমরা জানি তিনটা ভেক্টর, দেখো তিনটি ভেক্টর খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা অবজেক্টিভের জন্য আসে, তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্ত, একই সমতলে থাকার শর্ত, তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত, ধরো হচ্ছে p q r, তিনটা ভেক্টর আছে, p q r হচ্ছে তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত হচ্ছে ধরো p ভেক্টর ডট q p ডট, তাহলে হবে q ক্রস r, যদি এটা সমান 0 হয়, এটা যদি সমান 0 হয় তখন এটা কি থাকবে, সমতলে থাকবে, একই সমতলে থাকবে। আবার আমি যদি এটা লিখি তাহলে এখানে লিখেছি কি ab, আমি এটাও লিখতে পারি bc, b এখানে
বিসি লিখেছি, অর্থাৎ এখানে এ তার মানে বিসি লিখেছি। আমি তো এখানে লিখতাম কিউ, এখানে যদি আমি লিখতাম কিউ তাহলে কি লিখতে পারতাম দেখো। তো বিষয়টা হচ্ছে এখানে যা লিখছি আমি এখানে যা যা রাখবো সেটাও লিখতে পারি। আমি একটু বুঝিয়ে লিখি তোমাদের। ধরো এখানে আর নিয়েছি, তার মানে আর মানে হচ্ছে পি প্লাস কিউ মানে এবি, আমরা যেটা মনে রাখার চেষ্টা করছি এবি সমান হচ্ছে 0। তারপর এবি বিসি, বিসি মানে আমরা যদি নেই তার মানে কি পাচ্ছি কিউ আর, কিউ ক্রস আর। যদি এইভাবে রাখি তার মানে এখানে কোন ভেক্টরটা আসবে ডট গুণফল আকারে, ডট গুণফল আকারে কোনটা আসবে এখানে আমাদের পি ভেক্টর, ঠিক আছে, এটা সমান 0। আবার যদি দেখি আমার এখানে পি আর, পি ক্রস আর, পি ক্রস আর এই দুটো ভেক্টর এখান থেকে যদি দেখি যে এখানে আছে কি আমি লিখেছি হচ্ছে পি ক্রস আর, পি কিউ তো আমরা লিখে ফেলছি, পি ক্রস আর এখানে পেয়েছি আমরা কিউ ভেক্টর, এখানে পেয়েছি কিউ ভেক্টর। তাহলে এইগুলো যদি সমান হয় দেখো করো, যদি দেখো যে দুটো ভেক্টর ভেক্টর গুণফল এবং অপর ভেক্টর ডট গুণফলের মান 0 আসে, লব্ধিটা যদি 0 হয়ে যায় তখন তাদেরকে আমরা বলবো একই সমতলে আছে। এখন এটা আমরা প্রমাণ করব যে একটা ভেক্টর কিভাবে এর সমতলে থাকে সেটার প্রমাণটা আমরা দেখি একটু। তো যারা যারা ক্লাস করছো আমরা ভাইয়া প্রথমে টুকু আবার করবেন প্লিজ। আচ্ছা আমি প্রথমে টুকু ভাইয়া কিভাবে করব আমি তো এখন মুছে ফেলছি, আমরা আরেকটা অংশের মধ্যে চলে আসি, লক্ষ্য করে নাই, তো সরি ভাইয়া। তো দেখো আমরা এখানে এটা একই সমতলে থাকার শর্তটা আমরা দেখি। তো যদি এখানে একটু প্রমাণ করি আমরা যে এই দুইটা ভেক্টর যে একই সমতলে আছে, তিনটা ভেক্টর, সেটা কিভাবে প্রমাণ করব। লক্ষ্য করো পি ক্রস কিউ, এখানে আছে পি ক্রস কিউ এর মানটা কি আমরা জানি, পি ক্রস কিউ হচ্ছে পি কিউ সাইন আলফা, পি কিউ সাইন থিটা ইটা। দেখো পি কিউ সাইন থিটা ইটা, যেখানে এই ভেক্টরটা কিভাবে থাকে লম্বভাবে অবস্থান করে, এর মানে হচ্ছে আমি যে এই দুইটা ভেক্টর পাচ্ছি, এই দুইটা ভেক্টর গুণফল একটা নতুন ভেক্টর পাচ্ছি যার ডিরেকশনটা হচ্ছে হয় উপরের দিকে লম্বভাবে অথবা নিচের দিকে। এই দুইটা ভেক্টরের সাথে যদি এইভাবে থাকে পি ভেক্টর এবং কিউ ভেক্টর এরকম ভাবে থাকে পি এবং কিউ এবং মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এই ভেক্টর এই দিকে থাকবে, এই ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, এই ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, এমন ভাবে অবস্থান করবে যেন এটার সাথে 90 ডিগ্রি এটার সাথে 90 ডিগ্রি কোণে থাকে। এখন দেখো তাহলে আমি কিন্তু এটা পেয়েছি কত, দেখো এটা 90 ডিগ্রি কোণে আছে। তো এখন যে ভেক্টরটা পাচ্ছি আমরা এটা কিন্তু একটা নতুন ভেক্টর, ধরে নিচ্ছি এটা কি সি ভেক্টর। এখন এই যে ভেক্টরটা এই দুটার যেটা পেয়েছি সেটা কি সি ভেক্টর। এখন তুমি যদি এটা গুণ করে দাও লক্ষ্য করো তাহলে সি ভেক্টর আমাদের এখানে আছে কি আর ভেক্টর, লক্ষ্য করো আর ভেক্টর এখানে কি আছে সি ভেক্টর, এই দুইটার সমান কি ধরেছি আমি সি। তাহলে এখন লক্ষ্য করো যেহেতু এই দুইটা ভেক্টর যে ভেক্টরটা পাচ্ছি নতুন ভেক্টর সেটা কিভাবে আছে লম্বভাবে অবস্থান করে, তার মানে হচ্ছে যদি লম্বভাবে অবস্থান করে এটা তো তিনটা অক্ষ বরাবর আছে, এগুলো কিভাবে আছে তিনটা অক্ষ বরাবর আছে যে পি কিউ আর তিনটা ভেক্টর, তাহলে এইটা শুধু এই ভেক্টরের সাথে না এই ভেক্টরের সাথে এটা লম্বভাবে অবস্থান করবে। তাহলে তুমি এই যে নতুন যে ভেক্টরটা পাবো এটা যদি তুমি ধরো হচ্ছে পি, এটা ধরো হচ্ছে পি ভেক্টর, এটা ধরো হচ্ছে পি ভেক্টর, তাহলে তুমি যদি এটা পি ভেক্টরটা ধরো সরি আর ভেক্টর, এই যে আমাদের আর ভেক্টর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধরো আর ভেক্টর, তাহলে নতুন যে ভেক্টরটা পাচ্ছ ইটাটা এটা থাকবে আসলে কি এইভাবে, কারণ এইভাবে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে দেখা গেলে তো মনে হবে যে এটার সাথে 90 ডিগ্রি কিন্তু এটার সাথে 90 ডিগ্রি না, আসলে থাকে কিভাবে এইভাবে থাকে। এর মানে হচ্ছে বোর্ড থেকে ধরো একটা বুলেট বের হয়ে যাচ্ছে, এই বোর্ড থেকে একটা বুলেট বের হয়ে যাচ্ছে, তো যদি বুলেটটা বের হয়ে যায় তাহলে কেমন আছে দেখো যে সোজাসুজি আছে, তো সোজাসুজি থাকলে এটা এমন ভাবে অবস্থান করছে নতুন যে ভেক্টরটা এই যে এটা নতুন ভেক্টরটা এমন ভাবে অবস্থান করছে যেন এর সাথে 90 ডিগ্রি এর সাথে 90 ডিগ্রি এই ভেক্টরের সাথেও 90 ডিগ্রি। চিন্তা করো যদি এই ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, এই ভেক্টরটা যদি এই আর ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে তাহলে আমরা কি লিখতে পারি RC cos 90 ডিগ্রি লিখতে পারি। একটু লক্ষ্য করো যে এই ভেক্টরটা যদি এটার সাথে এটা 90 ডিগ্রি কোণে আছে নতুন ভেক্টর এই যে এটা এর সাথে 90 ডিগ্রি কোণে আছে এমন ভাবে অবস্থান করছে যেন আর ভেক্টরের সাথে এটা 90 ডিগ্রি কোণে অবস্থান করে, তাহলে যদি আর ভেক্টরের সাথে এটা 90 ডিগ্রি কোণে অবস্থান করে তখন আমরা লিখতে পারি কি RC cos 90 ডিগ্রি। এখন RC cos 90 ডিগ্রি মানে কি 0, কারণ cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তো তোমরা যদি এইটুকু বুঝে থাকো তাহলে এই ভেক্টরও কিন্তু ওইভাবেই হবে এটাও হবে ওইভাবে। তো সবাইকে আজকে আমরা এখানে যা যা করেছি সেটা ছিল আমাদের ক্রস গুণন, তো ক্রস গুণনের মোটামুটি এগুলো ছিল তোমাদের সামনে আজকে এগুলো আলোচনা করেছি। তো আমাদের আরেকটা কাজ আছে এই অধ্যায়ে আমাদের শেষ হয়ে যাবে, আরেকটা ক্লাস লাগবে সেটা হচ্ছে এরপরের ক্লাসে থাকবে হচ্ছে আমাদের ডাইভারজেন্স থাকবে,
গ্রেডিয়েন্ট থাকবে এবং খার্ড। এই তিনটা টপিকস নিয়ে এরপর দিন আমি আলোচনা করব, যতটুকু সময় লাগুক। এরপর দিন আমরা থিওরিটিক্যাল শেষ করে দেব। থিওরিটিক্যাল মাত্র আরেকটা ক্লাস পাবে তোমরা। এই অধ্যায়ের উপর থিওরিটিক্যাল একটা ক্লাস থাকবে, তারপরে যা থাকবে শুধু ম্যাথ। আমরা ম্যাথ প্র্যাকটিস করব একদিনে যতগুলো করা যায় শুধু ম্যাথে প্র্যাকটিস করব। সো তোমাদের একটাই ডিমান্ড, তোমরা অ্যাটেন্ড করো ঠিকভাবে, তোমরা নিয়ম সঠিকভাবে ক্লাস করো তোমরা। কিন্তু আমি কিন্তু সবাইকে সেভাবে পাচ্ছি না। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকে, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখি তোমাদের আমি